যা বাবা, বাড়িতে কেউ নেই নাকি? 1.5 মাস বাইরে ছিলাম, এর মধ্যে পিতৃদেব শ্রী সাতকড়ি নন্দী মশাই কি পটলডাঙ্গায় চলে গেলেন? তাহলে তো এই গোটা সাম্রাজ্যটা এখন আমার। কে? দীপা, দীপা তুমি ঘরে এসো, সব বলছি। কি বলবে, কি বলবে তুমি? মাত্র 1.5 মাস তুমি অপেক্ষা করতে পারলে না, তাছাড়া তুমি আমাদের বাড়িতে এলে কেন? জবাব দাও, জবাব দাও দীপা। তুমি তুমি এখানে কেন? আমি আমি তোমার হাত ধরে মিনতি করছি দীপা, বলো বলো তুমি এখানে কেন? কেন? তোমার তোমার বাবা। আমার আমার বাবা? তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আগে পুলিশের কাছে জানিয়ে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য তোমরা দুজনেই দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি আর তোমার বাবা। কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমাদের বাপ ছেলেকে আমি সহজে ছেড়ে দেব না। তিলে তিলে তোমরা যেভাবে আমাকে তথ্য করে চলেছ, আমিও ঠিক তেমনি ভাবে তোমাদেরকে জেলে পচিয়ে মারবো। জেলের ভয় যদি থাকে তাহলে বাড়ি থেকে এক পাও বেরোবে না। কথাটা মনে রাখলে খুশি হব। ও বাবা, ও বাবা, কি চাইতে পারলাই বললাম রে বাবা। গু খেয়েছি, গু খেয়েছি রে। ওকে বিয়ে করে আমি গু খেয়েছি। যা হবার হয়ে গেছে, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই বাবা। তবে সামনাসামনি ওকে মা ডাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে নেও তো তোর মতো আমি ওকে মা বলে স্বীকার করলাম, স্বীকার করলাম। যাক বাবা, বাঁচা গেল। ভেবেছিলাম ব্যাটে এসে আমাকে হত্যুতি করবে। ঠাকুর আমাকে বাঁচিয়ে দিল, ঠাকুর। মা, মা তারা, সকলই তোমারই ইচ্ছে, ইচ্ছে মই তারা। তুমি তোমার কর্ম মাগো, আমার হলো সারা। সকলই তোমারই ইচ্ছে, তুমি হলে সারা। বিপদ, ছুরি, ছুরি, বাঁচাও, বাঁচাও। তোকে খুন করে আবার আবার জীবনের জ্বালা মিটাবো। দীপক বাবু, ও দীপক বাবু, দোহাই আপনার, আমাকে মারবেন না। না, আমি আপনার পা ধরে বলছি, আপনি আমাকে মারবেন না, আমাকে মারবেন না বাবু। বাবা, বাবা, বলো বউ, নতুন বউ, বউ গো, বউ, নতুন অকালে মুছিয়ে দিও না দাদা। স্নেহের দৃষ্টি নিয়ে একবার তুমি তোমার দীপার দিকে তাকাও দাদা, একটিবার তাকাও দাদা, 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 দাদা। তুমি তো এমন ছিলে না দাদা, পথ থেকে একটা কুকুরে বাচ্চা করে এনে বসেছিলে। সেই কুকুরটা লড়ে চাপা পড়ে
জিজ্ঞাসা করছিস আমাকে দীপা? আমাকে নয়, জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ রাই, ওরা আমাকে মানুষ থেকে মানুষ জানোয়ার বানিয়েছে। তারা কারা আমাকে গুন্ডা সাজিয়েছে? ওরা 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 দাদা দাদা আমিও তো আর পাঁচজন মানুষের মতো সৎভাবে ন্যায়ভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা ওরা আমাকে বাঁচতে দিল না। ওরা ওরা আমাকে নরকের অন্ধকারে টেনে নামালো। আমি আমি ওদেরকে ক্ষমা করবো না। আমি আমি ওদেরকে দাদা। ক্ষমা করবো না। দাদা তুমি ওসব কথা ভুলে যাও দাদা। ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাবো, ভুলে যাবো সেই দিন যেদিন এই বাধ্যতা আমলের সমাজটাকে ভেঙে ঘুরিয়ে চুরমার করে দিতে পারবো। দাদা ওরে আমার বুকে বইছে আগ্নেয়গিরি লামাস্ত, আমার রক্তে উঠেছে সমুদ্রের ধরে তুফান। আমি আমি বুঝি আমি মানব থেকে মানব নরকের মধ্যে চলবো। ওই মানুষ সত্যের গলা দিতে হত্যা দাদা দাদা না না, ওদেরকে কিছুতেই আমি মার্জনা করবো না। যারা আমাকে সমাজের অতল অন্ধকারে টেনে নেমেছে, আমি আমি তাদের কিছুতেই ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না। দাদা 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 নতুন বউ, ও নতুন বউ, তুমি না এলে আমার হয়েই গেছিল। আমার এই প্রত্যেক পানটা শেষ হয়ে গেছিল। ও বাবা, মানুষ তো নয়, একটা যমরাজ। ও বাবা, হ্যাঁ? আমার 14 মুহূর্ত বাকি, আমার প্রত্যেক প্রাণটা রক্ষা পেল। হ্যাঁ, ও ও বাবা, ও বাবা, আমি চাই দীপা, প্রাণটা রক্ষা পেল। ও আহা গো, আবার যদি এসে পড়ে, না না, আমি চাই, আমি চাই। ঠাকুর আমার দাদাকে তুমি সম্মতি দাও। ঠাকুর আমার দাদাকে তুমি সম্মতি দাও, নইলে মাকে যে আর বাঁচানো যাবে না। এসব কথা যদি মার কানে যায়, মা নির্ঘাত আত্মহত্যা করবে। সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করে গেল মা, শান্তি আর পেল না, শান্তি আর পেল না। হয়তো হয়তো পরিবর্তন হতে পারত দীপকের। কে কে ওখানে দাঁড়িয়ে? আগে আগে আমি আমি তাকে আগে আগে আমি শিবনাথ। ও, আমি ভাবলাম বাড়িতে চোর টোর ঢুকেছে নাকি। তা কি মনে করে? না না না, ওর আগে থাক না, পরে যাওয়ার সময় করে টাকা পয়সা চাইলে কিন্তু আমি দেব না। অনেক টাকা তোমাকে দিয়েছি। আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? আগে আগে হ্যাঁ, বড় ছেলেটা দিন দিন যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, কোনোদিন হয়তো পুলিশের গুলিতে ওর প্রাণটাই চলে যাবে। তাই ঝন্টুর কাছে এসেছি। ও যদি দীপককে বুঝিয়ে সুঝিয়ে কিছু বলে, আমার দৃঢ় বিশ্বাস ওর কথা নিশ্চয়ই ও শুনবে। কি দায় পড়েছে কল্যাণে? আমি আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ইতরের মতো যখন তখন এই বাড়িতে আসবে না। কল্যাণের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। দত্তক নেবার দলিলে সে কথাই লেখা আছে, আইন মোতাবেক ও ছেলে আমার। আইন হয়তো সে কথাই বলবে, কিন্তু মানবিকতা মানবিকতা? কিসের মানবিকতা? তোমার অভাবের সময়
1 বছরের একটা বাচ্চার জন্য 6,000 টাকা দিয়েছি। সেই টাকা না পেলে তোমাকে উপোস করে মরতে হতো। এতগুলো টাকা পেয়েও তোমার লক্ষ্মী ছাড়া অভাব আর ঘুষল না। কুকুরের মতো যখন তখন তুমি কল্যাণের সঙ্গে দেখা করতেছ, লজ্জা করে না তোমার? কি বললেন আপনি? আমি কুকুর? আমি কুকুর? মান চলে গেল নাকি আজা বাহাদুরে? তোমার দুর্দশার হলো কি? আরো অনেক দুর্ভোগ তোমার কপালে লেখা আছে। সে কথাই তো কল্যাণ সেদিন বলল। কি বললে কল্যাণ? অভয় হারামজাদা নাকি বলেছে তুমি শিবনাথ রায়ের ছেলে, আমাদের বাবু তোমাকে পুষ্য নিয়েছে। কথাটা শুনে কল্যাণ বললে, আমার দুর্ভাগ্য, একটা নিজ পরিবারে আমার জন্ম হয়েছে। শঙ্কর বাবু, কল্যাণ মানে আমার ঝন্টু বললে আমরা নিচু বংশ? হ্যাঁ হ্যাঁ, বলবেই তো। আমি যদি মানুষ হতাম, সন্তান বিক্রি করে এদের জ্বালা মেটাতাম না। তোমার বিপদের হাত থেকে নিষ্কৃতি পেতে কল্যাণের সঙ্গে যদি দেখা করতে চাও, না 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 মণিশঙ্কর বাবু, কি হবে দেখা করে? ও তো আর আমার ছেলে ঝন্টু নয়, ও আপনার ছেলে কল্যাণ চৌধুরী। ও এই শিবনাথ রায়ের ব্যথা কি বুঝবে? তবে একটা কথা আপনি কল্যাণকে বলে দেবেন, আমি নিজ হতে পারি, কিন্তু হৈমন্তীপুরের রায় বংশ নিচু নয়। দাঁড়াও, 2-4টি টাকার যদি প্রয়োজন হয়, আমি অবশ্য তোমাকে ভিক্ষে হিসেবে দিতে পারি। ভিক্ষে দেবেন? টাকা ভিক্ষে দেবেন মণিশঙ্কর বাবু? হৈমন্তীপুরের রায় বংশ কখনো ভিক্ষে নেয় না, ভিক্ষে দেয়। যেমন আপনাকে দিয়েছিলাম আমার ঝন্টুকে। আপনি লক্ষ্যবতী হয়েও সেদিন ভিখারির মতো আমার দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন। আমি মরে গেলেও আপনার কাছে ভিক্ষে চাইব না। ভিক্ষে চাইবে কেমন? কারণ ছেলে ওয়াগন ভেঙে প্রচুর টাকা কামাচ্ছে। ভিক্ষে চাইবার দরকার কি? কথায় বুঝিয়ে দিলাম, কল্যাণের ঘৃণা করে আর কোনদিন এখানে বিরক্ত করতে আসবে না। আচ্ছা সেলিম, তুমি তো ছোটবেলা থেকে কনভেন্টে লেখাপড়া করেছো, হ্যাঁ। বলতে পারো বর্তমান কলকাতার আদি নাম কি ছিল? কি জানি। আচ্ছা, কলকাতা নগরী যে স্থাপন করেছিল তার নাম জানো? এটা তুমি নিশ্চয়ই জানবে, কারণ তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো। না না না, আমি ঠিক জানি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছো? কেন শুনবো না? কি একটা স্কুলে মাস্টারি করতেন ভদ্রলোক, শেষ বয়সে অনেক দুঃখ কষ্ট করে মারা গেছেন। কি সব বইটাও নাকি লিখে গেছেন। বাহ বাহ শেলি, সত্যি তুমি লেখাপড়া করেছো, তোমার আউট নলেজ দারুণ স্বাদ। তার মানে তুমি আমাকে ইনসাল্ট করছো? মাই গুডনেস,
তা কি পারি কখনো? তোমার বাবা কোটিপতি মানুষ, তোমাকে তিনি সাহেব স্কুলে পড়াশোনা করিয়েছেন, অথচ মজা দেখো কলকাতার আদি নাম সুতানটি, সে কথাই তুমি জানো না। দেখো জব চানকের নামই তুমি কোনোদিন শুনো নেই। আচ্ছা কলকাতা নগরী স্থাপন করেছিলেন জব চার্নক নামক এক ইংরেজ ভদ্রলোক, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা ভাষার জনক। আমি কিন্তু সাহেব স্কুলে না পড়াশোনা করেও এই কথাগুলি জানি। আচ্ছা তুমি যখন তখন আমাকে অপমান করে কি আনন্দ পাও? কি করেছি আমি তোমার? কেন কেন কথায় কথায় তুমি এমনি করে আমাকে অপমান করছো? আমাকে যদি তোমার পছন্দ না হয় সে কথাটা তুমি বলে দিলেই পারো, আমি না ওই ড্যাডির এখানে চলে যাব। শ্যালি, আমি যতই চেষ্টা করছি তোমার মন জুগিয়ে চলতে, তত তুমি আমাকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দিতে চাইছো। ভাবো আমি কিছু বুঝি না। আচ্ছা বাবার সঙ্গে তোমার মতের অমিল হতে পারে, কিন্তু আমি কি করেছি? আমি কি করেছি তোমার? কেন তুমি কথায় কথায় এমন করে আমাকে অপমান করছো? আমি তো তোমাকে বলছি আমি যা যা জানি না তা তুমি আমাকে শিখিয়ে দাও। এরপরও যদি তুমি এমন করো আমি তোমাকে মুক্তি দিয়ে চলে যাব। শ্যালি, হ্যাঁ হ্যাঁ আমি মুক্তি দিয়ে চলে শ্যালি, যাব, চলে যাব, শ্যালি। চলে যাব। আমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছি। শ্যালির অভিযোগ মিথ্যে নয়, মানুষকে আঘাত দিয়ে আমি যেন আনন্দ পাই। যেদিন অভয়দা আমাকে বললে আমি মণিশঙ্কর চৌধুরীর পুষ্যপুত্র, সেদিন থেকে আমি আমার মনের নাগাল খুঁজে পাচ্ছি না। শত অনুরোধ অভয়দা আমাকে বললে না, কোথায় আমার মা, কোথায় আমার বাবা? আসতে পারি স্যার? কে? ও আপনি, আসুন। আপনি আমাকে দেখা করতে বলেছেন স্যার? হ্যাঁ মিস্টার দত্ত, আপনার নামে প্রচুর অভিযোগ আসছে। অভিযোগ? আপনি নাকি অফিসে বসে আপনার স্ত্রী ছবি নিয়ে ধ্যান করেন। কোনো অভিযোগ আপনি অফিস আওয়ারে লিপিবদ্ধ করেন না, এসব কি সত্যই? কি করব স্যার? ওই যদি শ্বশুর বাড়ি থাকে, 6 মাস বিয়ে করেছি, সুন্দরী ওয়াইফ যদি ক্রিমিনালের মতো ব্যবহার করে, তাহলে কাজে মন বসাবো কি করে স্যার? আপনি হাসছেন স্যার, বুক ফেটে আমার কান্না বেরিয়ে আসতে চাইছে। রোজ 10 পাতা করে চিঠি লেখি, কোনো উত্তর পাই না স্যার। কোন দিন হয়তো শুনবেন এই কথা তার তথ্য সুইসাইড করেছে, না হয় সন্ন্যাসী হয়ে ওই হিমালয়ে চলে গেছে। আই এম সরি মিস্টার দত্ত, আপনাকে আমি 7 দিনের ছুটি দিলাম, শ্বশুর বাড়ি ঘুরে আসেন, এসে কিন্তু সিনসিয়ার ডিউটি করবেন। হ্যাঁ, দেব স্যার, দেব স্যার। আপনি বড় মহানুভব স্যার, আপনার মহত্বের কথা আমি কোনোদিন বলবো না স্যার। শুনুন, অঞ্জন করে নাকি ওয়াগন বেকারদের স্বর্গরাজ্য করে উঠেছে হ্যাঁ, স্যার। এদের আপনি কঠোর হস্তে দমন করুন। দলের লিডার নাকি দীপক রায়, যত তাড়াতাড়ি পারেন দীপক রায়কে আপনি গ্রেফতার করুন। গুন্ডাদের দমন করবার আগে অনুসন্ধান করে দেখো কেন শিক্ষিত তরুণরা অবক্ষয়ের পথে যাচ্ছে। অভয়দা, আমার ওয়াইফ বলে দীপক রায়ের হয়ে আমি তোমার কাছে উকালতি করতে আসিনি দাদা বাবু। আমি শুধু বলতে চাচ্ছি, শত শত তরুণ কেন অবক্ষয়ের পথে যাচ্ছে, তোমরা সেটা অনুসন্ধান করে দেখার চেষ্টা করো, সমস্যাটা বোঝার চেষ্টা করো। আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত অভয়দা, কিন্তু আমাদের প্রচলিত আইনে অপরাধী শাস্তির ব্যবস্থায় আছে, সমস্যা তলিয়ে দেখবার কোনো নির্দেশ নেই। আইনের কাছে আমাদের হাত পা বাঁধা।
মানবিক মূল্যবোধের কোনো প্রশ্নই উঠে না। কাজেই তা যদি না থাকে তাহলে এমন আইন জাহান্নামে দাগ, যে আইন সমস্যা তলিয়ে দেখার চেষ্টা করবে না। সন্তোষ, কেন যুব শক্তি অবক্ষয়ের পথে নেমে যাচ্ছে? যে আইন অপরাধীকে সংশোধনের সুযোগ দেবে না, তেমন আইন গুল্লায় যাক। অভয়দা, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় দাদা বাবু। আমি তোমাকে বলে রাখছি দাদা বাবু, ওই পুলিশি ডান্ডা প্রয়োগ করে ওই সৎ বিপদগামী তরুণদের পথে আনতে পারবে না। তাহলে ওরা আরো মরিয়া হয়ে উঠবে, সমাজ বিষিয়ে দেবে। ডান্ডা মেরে বেদাদেরকে আমি ঠান্ডা করে দেব। কথাই বলে মায়ের নাম মধুসূদন, ভূত পালিয়ে যায় ভয়ে। মার দিলে পাপ পাপ করে সৎ পথে আসবে, আর পা মুসরে ভেঙ্গে দিলে ওয়াগন বানতে আর আসবে না। হ্যাঁ, সোনাপুটি সুট ডাকাতের উপর আপনি তর পাচ্ছেন দারুগা বাবু। পারেন ওই সব রাঘব বলদের কোমরে দড়ি লাগিয়ে হাজতে ভরাতে, সেই মরদ আপনাদের নেই। বাবারে, ওরে বাবারে, গরিবদের উপর অনেকে মোল্লায় হম্বি তম্বি করতে পারে। সুরাগুলি দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তাদের কোমরে দড়ি লাগিয়ে যদি হাজতে ভরতে পারতেন, তাহলে আমি বুঝতাম আপনি মরদের বাচ্চা। হ্যাঁ, তা আপনারা পারবেন না, সে মরদ আপনাদের নেই। আমি তোমাকে বলে গেলাম দাদা বাবু, ওই সমস্যাটা তলিয়ে দেখবার চেষ্টা করবে, নইলে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যত সব অবান্তর কথা। আমি পুলিশের গায়ে হাত দেই আর আমার চাকরিটা নট হয়ে যায়। তার চেয়ে এই চোরকে পিটানো অনেক ভালো। তা যদি অসম্ভব হয় তাহলে চাকরি ছেড়ে আপনি চলে যান। স্যার, বেআইনি কাজ যারা করছে তারা যত উঁচু তলার মানুষ হোক, আমি চাই আপনি তাদের গ্রেপ্তার করুন। তেলের মাথায় তেল দেবেন না হুইচার, জনগণের কাছে প্রমাণ করুন পুলিশ নিরপেক্ষ। স্যারে নিজে হুকুম দিয়ে খেলা। উনার নিজের শ্বশুর তো ওয়াগান বেকারদের পুষে রেখেছে। আর ওই আজকে যদি আমি ওই সঞ্জয় সেনকে গ্রেফতার করি, তাহলে হাজার হাজার লোক নিয়ে এসে থানাও গ্রাম করবে। সঞ্জয় সেনের মুক্তি চাই, পুলিশের কালো হাত ভেঙে যাও, ঘুরে যাও। না না বাবা, এত ঝামেলার দরকার নেই। চোর গুন্ডাদের সঙ্গে এই সহ অবস্থান করাই ভালো। পারলেনি কিছু করতে? পুলিশ মন্ত্রীকে বলেছি, বিবেচনা করতে রাজি হয়েছে। অভয় হারামজাদাকে কি করে সরানো যায় বলেন তো? কল্যাণকে বলুন। ওই ছোট লোকটা ওকে জাদু করেছে মশাই। ও নাকি মাঝে মাঝে অফিসিয়াল কাজে ওনা গলায়, তো মানুষই বলেই গণ্য করে না। আপনাকে পর্যন্ত বিদ্রুপ করে।
ওর অহংকার চূর্ণ করতে না পারলে আপনারা প্রেস্টিজ থাকবে না। আমাকে নিয়ে বিদ্রুপ করে? হ্যাঁ, বেটার সাহস তো কম নয়। হ্যাঁ, আমি ওকে ঠিকই এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। ওই বেটা কি বদনাম করেছে শুনি? আপনি নাকি সেরা ধুতি পরে ঘুরতেন, পতিতা পল্লীতে রাত কাটাতেন, শিবনাথ রায়ের দুর্ভাগ্যের মোলে নাকি আপনি টাকা চুরি করে পালিয়েছেন, চোলাই মাল বিক্রি করে নাকি আপনি ধনী হয়েছেন। শালা শুয়ারের বাচ্চা! প্রথম জীবনে আপনি যাই করে থাকেন, একটা ছোট লোক চাকর সেই কথা বলবে? আর এত বড় স্পর্ধা হয় কি করে? ছেলেকে বললে সে নাকি কোনো কর্ণপাত করে না। और अस्करा पे হারামজাদা মাথায় উঠেছে। উঠাচ্ছি মাথা, আপনি দাঁড়ান, আমি আসছি। হারামজাদা কল্যাণকে বলেছে সে আমার পালিত পুত্র, ভাগ্যিস ওর বাবার পরিচয়টা দেয়নি। 1 বছর বয়স থেকে যাকে স্নেহে যত্নে আমি মানুষ করলাম সে আমার পর হয়ে যাবে। আমি আপনার সঙ্গে কালী কল্যাণনগর চলে যাব বাবা। মামনি, মামনি, আমার লাইটারটা খুঁজে পাচ্ছি না। লাইটার কোথায় রেখেছিলে বাপি? মনে হয় তোর টেবিলে। টেবিল হতে লাইটার চুরি হয়ে গেল? আরে না 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 না, বাইরের চোর কি আর লাইটার নিয়েছে? জি চাকরের মধ্যে কেউ জিনিসটা হাতিয়েছে। এই দামি জিনিস সুইজারল্যান্ড থেকে আমার এক বন্ধুকে দিয়ে এনেছিলাম। ওখানে ও জিনিস টাকা দিলেও পাবে না। অভয় দেয়নি তো? না বাবা, অভয়দাকে আমি চিনি। জিনিস মারে মানুষ চেনা এত সহজ নয়। আজন্ম ব্রহ্মচারীকেও আমি পদস্খলন হতে দেখেছি, আর বলে কিনা অবৈদাকে আমি চিনি। বৌদিমণি, বৌদিমণি, আমি একটু বাজারে যাচ্ছি, দাদা বাবু পাঠাচ্ছে, এসেই তোমাদের খাবার দেব। অভয়দা শোনো, অভয়দা বলো। তুমি কি বাপির লাইটার নিয়েছো? না বৌদিমণি, আমি কেন লাইটার নেব? আমি কি বিড়ি সিগারেট খাই যে লাইটার নেব? আমি বলছি তুই সারা কেউ নেয়নি লাইটার। যদি ভালো চাস তো লাইটারটা বের করে দে, নইলে সাবধান সঞ্জয় বাবু, আমি গরিব হতে পারি কিন্তু আপনার মতো চোর নই। লাথি মেরে মুখ ভেঙে দেবো হারামজাদা। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে সাবধান করছিস হারামজাদা? আমি বলছি এই হারামজাদাই আপনার লাইটার চুরি করেছে। এই দেখি তোর পকেট। কি করছেন বাবা? এই এটা কি? বল বল শালা, এটা কি? এ কি করছেন? এ কি করছেন আপনারা? লাইটার চুরি করেছিস?
বল হারামজাদা, ওটা তোর পকেটে এলো কি করে? আমি জানি না দাদা বাবু, তুমি বিশ্বাস করো, আমি ওই ভগবানের নামে দিব্যি করে বলছি, তুমি বিশ্বাস করো। বিশ্বাস করব, বিশ্বাস করব স্বর, বিশ্বাস করব, বিশ্বাস করব। করছো তুমি? তুমি আর ওর গায়ে হাত তুলবে না। ছি 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 ছি। হারামজাদা পাজি কোথাকার, এই তোর প্রবৃত্তি। লাইটার তোর দরকার ছিল, তুই আমাকে বললি না কেন? ওরকম 10টা লাইটার আমি তোকে কিনে দিতাম। বিশ্বাস করে তো সবকিছু ছেড়ে দিয়েছি, এই তার পরিণাম। দাদা বাবু, তুমি তুমি আমাকে মারলে দাদা বাবু, তুমি আমাকে মারলে। আরে পাহাড় করা উচিত ছিল, চোরকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। অনেক দিন আমার পকেট থেকে টাকা চুরি হয়েছে, আমি কাউকে কিছু বলিনি। পাশে কল্যাণ যদি কিছু ভাবে তাই। আমার যদি সাবেক দিন থাকতো, তোকে জানতাম মাটিতে আমি পুঁতে দিতাম। লাথি মারে বাড়ি থেকে দূর করে দাও কল্যাণ। ওর চাইতে 1000 গুণে চাকর আমি তোমাকে এনে দেব। তোর ভাগ্য ভালো রে শুয়ারের বাচ্চা, যে তোকে আমি পুলিশে দিলাম না। হারাম জাদা শুয়ার কোথাকার। তাই দাও, তাই দাও, আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দাও। ছোটবেলা থেকে মায়ের মতো আদর করে তোমাকে আমি মানুষ করেছিলাম, আর আজ তার পুরস্কার আমি ভালোভাবেই পেলাম। অভয়দা, আমি যদি তোমার চাকর না হয়ে কোনো আত্মীয় হতাম, তাহলে কি পারতে তুমি আমাকে মারতে? চাকর তো মানুষ নয়, তাদের ব্যথা বেদনা থাকতে নেই, থাকতে নেই। অভয়দা, এখনই চলে যাচ্ছ কেন? খাওয়া দাওয়া সেরে তারপর না হয় যেও। না বৌরানী, চোখের সামনেই তো দেখলে কত কিল চর লাঠি গুটি খেলাম, আর খাবার ইচ্ছে নেই। অভয়দা, নতুন রাঁধুনি যদি আসে, ওকে তেল তরকারিতে তেল কম দিতে বইল, ও কিন্তু ঝাল সহ্য করতে পারে না। তুই চুপ করবি? তোমাকে বলছি না দাদা বাবু, আর বলবো না কোনদিন। তোমার কাছ থেকে আমি চিরদিনের জন্য ছুটি নিয়ে গেলাম দাদা বাবু। কাজ না পেলে পথে পথে ভিক্ষে করে খাবো, আর যদি না পাই রাস্তায় শুকিয়ে মরবো। তবে তোমাদের বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। তুমি কি অত ভাবছো গো? ভাবছি এই হাত দিয়ে কি করে আমি অভয়দাকে মারলাম, যে আমাকে ছোটবেলায় মায়ের মতো আদর যত্ন করে মানুষ করেছে। ওর কাঁধে চড়ে আমি স্কুলে গিয়েছি। আজও আমার মলিন মুখ দেখলে
যার খান আমার খুঁজে যায় তাকে তাকে আমি কি করে মারলাম শেলি, তাকে আমি কি করে মারলাম? বাবার বাপির উপর রাগ করে তুমি অভয়দাকে মেরেছো তাই না? তুমি আমাকে যত নির্বোধ ভাবো না কেন, আমি ঠিক ততটা নই। তাছাড়া তোমার সাহচর্যে এসে আমি অনেক কিছুই বুঝতে পারছি, কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাপের লাইটারটা কি করে অভয়দার পকেটে গেল। অভয়দা লাইটারটা নেয়নি, কিন্তু জিনিসটা ওর পকেটে ঢুকালো কে? ওটা ভুজবাজির খেলা শেলি। যুগ যুগ ধরে অর্থবান মানুষরা এমনি ভাবে সাধারণ মানুষদের জিঘাংসা চরিতার্থ করে চলেছে, নিজেদের স্বার্থের হাড়ি কাটে বলে দিয়েছে ওই সব সাধারণ মানুষদের। তোমার পিতৃদেব সেই ভুজবাজির খেলায় দেখিয়ে গেলেন, সেটি ভুজবাজির খেলায় দেখিয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, আমার বাপের চরিত্র এই, অথচ বাপের পক্ষ হয়ে আমি ওর সঙ্গে কত না ফাইট করেছি। শুধু বাপি নয়, আমার শ্বশুর মশাইও অভয়দাকে দু চোখে দেখতে পারে না। এই কারণটা আমাকে অনুসন্ধান করতেই হবে।